স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়, যেখানে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ও এই লাশগুলো পুরোপুরিভাবে বিকৃত হয়ে যাওয়ায় কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না তাদের পরিচয়। এমনকি লাশগুলো পচে যাওয়ায় দুর্গন্ধে আশপাশেও যেতে পারছেন না হাসপাতালের কর্মীরা। আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন, তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে। দর্শক শ্রোতা, ভারতের মর্গে নাকি লাশ পড়ছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, এইমাত্র এটা কি জানালেন এই ভারতের মর্গের যে দারোয়ান রয়েছে তিনি আসলে তাহলে শেখ হাসিনা কি তাহলে মারাই গিয়েছে আসলে ঘটনাটা, সেটা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন, তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে। গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন, তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চপদস্থ যে ব্যক্তি, ব্যবসায়ী বা আরও বিভিন্ন শ্রেণীমহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে, এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনুপস্থিত ছিলেন। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন। এখন এই যে অনুপস্থিতিটা, এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে। মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রেড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে? কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন, ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন, আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। এই যখন পরিস্থিতি, আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি, এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার টিম বি যে চেষ্টা করেছিল, সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনড় অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি, দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি। এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন, প্রধান বিচারপতি যারা থাকেন, তিন বাহিনীর প্রধান যারা থাকেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান। তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন, আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন, প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের হাই কমিশন, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা, বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হচ্ছে উপস্থিত ছিলেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে যাননি। কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ, সেখানে তারা যাবে না, কারণ তার হাতে এখনো তাজা রক্ত লেগে আছে। তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য? আসলে কার্যত কোনো কিছু ভেরি করে না, কারণ এই অন্তর্বর্তী সরকার এটার 1 বছর সামথিং আছে, তারপর তারা সরে যাবে। এরপর আমজনতা হিসাবেই তারা ট্রিট হবেন, বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না। তবে
নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যাওয়া না যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম, সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন। জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে, কারণ সরকারের 3টা লেয়ার আছে, একটা সরকারের মধ্যে কানেক্টেড, নাম্বার 2 হচ্ছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, নাম্বার 3 হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তো 3টা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না। আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন, রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন, অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে। মানে তারা একটা মিডল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন। তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না, কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না। সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যাগ হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে। বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের, যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়, যেখানে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস 1 কাজী নিশাত রাসূল, যারা শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করত। জনগণের সেবক হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। বিনিময়ে পেয়েছেন একের পর এক পদোন্নতি, শেখ হাসিনার ডানহাত হয়ে করেছে নানা অকল্পনীয় দুর্নীতি, অসম্ভব চাটুকারিতা আর অন্ধশক্তির বদৌলতে বাগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ। এখনো কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিশাত রাসূলের কথা। সাবেক প্রধানমন্ত্রীর অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা এই দুইজন। মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে। শুধু তাই নয়, বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ, প্রশাসনের উচ্চ পদে শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি, এই দুই মাস্টার মাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসতো। সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা। শেখ হাসিনা দেশ পলায়নের পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যায়, যা বহাল তবিয়তে ভোগ করছে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস কাজী নিশাত রাসূল। এই দুই দুর্নীতিবাজ সারা দেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করেছে, যার মাধ্যমে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। শেখ হাসিনার এপিএস কাজী নিশাত রাসূল অনেকটাই জোরপূর্বক তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগসাজশে ঢাকা জেলা প্রশাসক পদ পাইয়ে দেন। যারা দেশের দুর্নীতি দমনে কাজ করবে সেই কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেয়া হতো দুর্নীতি দমন কমিশন হতে। শেখ হাসিনা দেশ পালায়নের পর আস্তে আস্তে বের হতে থাকে সকল থলের বিড়াল। বের হয় সারা দেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক 49 ক্যাডারের অপরাধ কার্যক্রম। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বেশিরভাগই বহাল তবিয়াতে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরপর থেকেই দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসারণ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।